সহজ স্টাডিতে তোমাদেরকে আরো একবার সকলকে স্বাগত জানাই। তোমরা জানো যে তোমাদের ইংলিশ ক্লাস শুরু হয়েছে। তো ইংলিশ ক্লাসে আজকে ক্লাস নাম্বার হচ্ছে 2। ওকে, তো চলো আজকে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের গ্রাম পঞ্চায়েত সহায়কের 2018 সালের একটা প্রশ্নপত্র যেটা ডিসকাস করব। আচ্ছা, প্রশ্নপত্র তো আমরা ডিসকাস করব, জাস্ট তার আগে একটা ছোট্ট কথা তোমাদেরকে বলবো, যেটা হচ্ছে যে দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রশ্নপত্র সেভাবে পাওয়া যায় না এবং বিভিন্ন জায়গায় সোর্সে দু একটা জায়গায় কোয়েশ্চেন পেপারে অপশনেও কিন্তু আমরা দেখছি যে একই ধরো তোমার কি বলে অপশন হয়তো দুবার রিপিটেশন হয়েছে বা এই ধরনের ভুলগুলো রয়েছে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় সোর্স থেকে যেগুলো নেওয়া হচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টের, কারণ আমরা মাত্র কয়েকটা প্রশ্নপত্র আমরা পাই এই অফিসিয়ালি। তার মধ্যে সব থেকে বোধহয় বেশিবার পরীক্ষা হয়েছে মুর্শিদাবাদ জেলায় এবং তোমরাও সেগুলো পাবে। আমি বাংলার ক্ষেত্রেও করিয়েছি, তাই অন্যান্য সমস্ত জেলা মিসিং, অধিকাংশ জেলাই। ঠিক আছে, আমি তোমাদের গোটা কয়েক করিয়েছি, বাংলাতেও তাই। মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সব একটা একটা করে, আর মুর্শিদাবাদেরই বেশি ছিল, হাওড়া আর বোধহয় দক্ষিণ চব্বিশ পরগনা। ঠিক আছে, এরকম দক্ষিণ চব্বিশ পরগনা দুটো ছিল এরকম। তো ইংলিশের ক্ষেত্রেও সেটাই হবে। তো সোর্সে হয়তো দু এক জায়গায় ভুল আছে, সেটা আমি কারেকশন করে দিচ্ছি, তোমরা কিন্তু সেগুলো ঠিক করে নেবে। ওকে, চলো, যেটা আগের দিনের কোয়েশ্চেন মানে গতকালের প্রশ্নপত্রেও কিন্তু একটা প্রশ্নে 8 নম্বর প্রশ্নে একটা গন্ডগোল ছিল বা একটা ভুল আছে, আমি বলে দিচ্ছি, সেটা কিন্তু ঠিক করে নেবে সকলে। আর আরেকটা প্রশ্ন নিয়েও তোমাদের মধ্যে একটা সমস্যা আছে, কি প্রশ্ন, কত নম্বর প্রশ্ন সেটা আমাকে একটু বলে দিও, তাহলে সেটাও আমি দেখে আরেকবার দেখে নেবো চেক করে। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, পঞ্চায়েতের বাংলা পিডিএফ নোটস যেটা তোমাদের পাওয়া যাচ্ছে, বাংলা ক্লাস তোমাদের অনেকগুলো হয়ে গেছে, ডিটেলে দেখতেই পারো, আর সামান্য কিছু ক্লাস বাকি আছে যেগুলো করাবো। কয়েকদিন একটু ইংলিশটাকে করিয়ে নি, তারপর বেঙ্গলিটা করাচ্ছি আবার। অনলি ₹49 যারা নিতে চাও আজকে জানিয়েছো কমেন্ট সেকশনে, তারা অবশ্যই 834888170727 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নাও। ঠিক আছে, চলো আজকের যেটা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন। আমি আগের দিনকেই বলছিলাম, গতকালও তোমাদের এই জায়গাটা ছিল, যেটা হচ্ছে সিনোনিম। ঠিক আছে, বারবার বলি যেগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো, কারণ অনেক সিনোনিম বেরোবে। আজকে দেখো বলেছে, আগের দিন বলেছিল সিমিলার মিনিং, এই কথা বলে দিয়েছিল। আজকে বলেছে হুইচ বেস্ট এক্সপ্রেস। দেখো এই শব্দটা, এখানে কিন্তু সিনোনিমস কথাটা দেয়নি। ফোর অল্টারনেটিভস এর মধ্যে চুজ দ্য ওয়ার্ড হুইচ বেস্ট এক্সপ্রেস, যেটা সব থেকে কাছাকাছি এই শব্দটার অর্থকে এক্সপ্রেস করছে, সেটা তোমাদেরকে লিখতে হবে। ওকে, তো আমাদের ফার্স্ট যেটা বলেছে দেখো, ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি মিন্স কি? ডুপ্লিসিটি মানে হচ্ছে এখানে প্রতারণা বা ছলনা, এই শব্দটা ডুপ্লিসিটি অর্থে যায়। কি শব্দ যায়? সেটা হচ্ছে ছলনা বা হচ্ছে প্রতারণা। ঠিক আছে, এর অর্থ হলো প্রতারণা বা ছলনা। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? এতে বলছে রিপিটিশন, তারপর হচ্ছে আর্টলেসনেস, তারপরে হচ্ছে ডিসেপশন, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ক্লেভারনেস। ওকে, আচ্ছা দেখো, প্রথম শব্দটা রিপিটিশন, অর্থাৎ কোনো কিছুর পুনরাবৃত্তি করা, তাই তো? কোনো কিছুর পুনরাবৃত্তি যখন আমরা করছি, সেটা হচ্ছে রিপিট করা, আমরা বলি যে এটা হচ্ছে পুনরাবৃত্তি, তাহলে অবশ্যই এ হবে না। আমি জাস্ট মিনিং গুলো লিখে দিচ্ছি, পুনরাবৃত্তি করা, রিপিট করা যেটাকে আমি বলছি। আর্টলেসনেস, এটা হবে না, অর্থাৎ যেখানে কোনো কারুকার্য নেই, কলা নেই, এই সমস্ত। ডিসেপশন মানে হচ্ছে চতুর, ডিসেপশন চতুর। তারপরে দেখো এটা হলো প্রতারণা। ওকে, আর এই শব্দটাকে আমরা আরেকটা এক্সপ্রেস করতে পারি, সরি, সেটা হচ্ছে কানিং। আচ্ছা, তারপরে ধরো আরেকটা এক্সপ্রেস করতে পারি, যেটা হচ্ছে ফলসহুড। ঠিক আছে, FALSEHOOD, ফলসহুড। তাহলে এই শব্দগুলো দিয়ে কিন্তু আমরা অবশ্যই ডিসেপশন, কানিং, ফলসহুড, এই শব্দগুলো ডুপ্লিসিটির সঙ্গে যায়। ক্লেভারনেস মানে হচ্ছে চালাকি।
চালাকি অর্থাৎ ইন্টেলিজেন্স এই অর্থে বোঝায়, ঠিক আছে? চালাকি অর্থাৎ ইন্টেলিজেন্স, কারো স্কিল রয়েছে, খুব দ্রুত বুঝে যায় যে, সেই অর্থে বোঝাচ্ছে। তাহলে এখানে 1 এরটা উত্তর হবে সি। 1 আনসার হলো সি। 1 এর আনসার হচ্ছে সি। বেস্ট এক্সপ্রেসিভ ওয়ার্ডস ডুপ্লিসিটি। ডুপ্লিসিটি মিন্স হচ্ছে ডিসেপশন। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট শব্দটা যাওয়ার আগে জাস্ট বলবো, তোমাদের ম্যাথসের ব্যাচ চলছে, অনলাইন ব্যাচ। 3 মান্থসের জন্য অনলি ₹699 যেটা রাখা হয়েছে। তো তোমরা এই ব্যাচে যদি এখনো পর্যন্ত জয়েন করতে চাও তাহলে 8348817027 এই নাম্বারে জসিম স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করো। ওকে, আচ্ছা পরেরটা দেখো। পরেরটা বলছে ট্রানজিশন। ট্রানজিশন, ট্রানজিশন কথার অর্থ কি? কোনো কিছুর অনুবাদ করা, ঠিক আছে? এখানে কি হবে? ট্রান্সলেশন, ঠিক আছে? অনুবাদ করা, যেটাকে আমরা বলবো ট্রান্সলেশন করা, পরিবর্তন করা, অনুবাদ করা। তাহলে ট্রানজিশন মানে পরিবর্তন, অনুবাদ এইগুলো যায়। পজিশন মানে তো আমরা জানি যে অবস্থা, এটা কখনোই হবে না। চেঞ্জ মানে হচ্ছে পরিবর্তন, সর্বাঙ্গীন ভাবে পরিবর্তন, ঠিক আছে? সর্বাঙ্গীন পরিবর্তন, সেটা হবে না। স্ট্যাগনেশন, এই স্ট্যাগনেশন কথার অর্থ কি হবে? মূলত স্ট্যাগনেশন কথার অর্থ হচ্ছে, এটা আমরা অনেকে বুঝি যে স্ট্যাগনেশন শব্দটা তো ইকোনমিক্সের সঙ্গে যায়, তাই না? স্ট্যাগনেশন কথার অর্থটা তো ইকোনমিক্সের সঙ্গে যায়, তাহলে এখানে কেন ব্যবহার করা হচ্ছে? এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে, এখানে হচ্ছে স্তম্ভ, স্থির স্তম্ভ যেটা দাঁড়িয়ে থাকে। ইকোনমিক্সের পরিভাষায় যদি আমরা বলি তাহলে বলবো স্থির। স্ট্যাগনেশন মানে স্তম্ভ, যেটাকে ইংরেজিতে বলবো পিলার। পিলার বলবো, ঠিক আছে? বা আরেকটা হচ্ছে কলাম, COLUMN, কলাম। ওকে, তাহলে এই শব্দগুলো যায় স্ট্যাগনেশন। তাহলে এক্ষেত্রে হবে ট্রানজিশন মিন্স হচ্ছে ট্রান্সলেশন, অনুবাদ, ট্রান্সলেশন এই অর্থে যাবে, ঠিক আছে? তাহলে নাম্বার 2 আনসার হচ্ছে বি। নাম্বার 2 আনসার হচ্ছে বি, ট্রান্সলেশন। আচ্ছা, ট্রান্সলেশন, তাহলে নাম্বার 2 হচ্ছে আনসার হবে বি, যেটাকে আমরা বলি অনুবাদ, যেটাকে আমরা বলি আরেকটা অর্থে বলি, যেটা ওই ট্রানজিশন মানে সরানো, আরেকটা অর্থে বলি স্থানান্তকরণ, এই সমস্ত অর্থগুলো বলি, ঠিক আছে? ব্যাস, নেক্সট চলো নাম্বার 3। নাম্বার 3 দেখো, ভয়েস চেঞ্জ, যেটা একটা ক্লাসে কোনোদিন পসিবল নয়। আমি তোমাদের এখানে যে ভয়েস চেঞ্জ গুলো দিয়েছে পার্টিকুলার এই বিষয়গুলোর উপর আজকে বলছি। আমি ডিটেল ক্লাস প্রত্যেকটার বিষয় দেব, কাইন্ডলি একটু ধৈর্য রাখো। আমরা প্রিভিয়াস ইয়ার গুলো একটু দেখো যে কি ধরনের প্রশ্ন এসেছে, যেমনটা বাংলার ক্ষেত্রে করেছিলাম যে কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পর তোমাদের দিতে শুরু করেছি, ইংলিশের ক্ষেত্রেও ঠিক তাই দেবো, ঠিক আছে? চিন্তা নেই। তো দেখো, আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, ঠিক আছে? ফার্স্ট সেন্টেন্সটা কি বলেছে, অর্থাৎ এটা কি বাংলায় বলে বাচ্য পরিবর্তন। বাচ্য করিয়েছিলাম তো, এই বাচ্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ। দেখো ফার্স্ট সেন্টেন্সটা আগে লক্ষ্য করো, দ্য পিয়ন ওপেনড দ্য গেট। পিয়ন গেটটাকে খুলে দিচ্ছে, এটাই তো বাক্যটা। তাহলে এটা হচ্ছে একটা কি ধরনের সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স তো, যেটাকে বর্ণনা রয়েছে। আচ্ছা, যখন কোনো সেন্টেন্সে বর্ণনা থাকবে, যখন তাকে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, সবার আগে একটা সেন্টেন্সের মধ্যে আমরা কি করব? অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার আগে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অবজেক্ট কোনটা আমরা সেটা দেখব। তাহলে সবার ফার্স্টে অবজেক্টটা আগে বসবে। প্যাসিভে যাওয়ার সময় অবজেক্টটা খেয়াল করবে, আগে বসবে। অবজেক্টের পর কি বসবে? অবজেক্টের পর বসছে ভার্ব, তারপরে বসছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম ঠিক এই সূত্র ধরে করবে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? আর লাস্টে বসছে তোমার এই যে বাই, তারপরে বসছে কোনো কিছু দ্বারা ঘটছে, এবং তারপরে বসছে সাবজেক্ট, ঠিক আছে? এই অনুযায়ী আমরা করব। তাহলে চলো
সবার প্রথমে আমরা অবজেক্ট কোনটা দেখি, দ্য পিয়ন ওপেন্ড দ্য গেট। পিয়ন গেটটা খুলছে, কি খুলছে? গেট। তাহলে গেট হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে দ্য গেট, এই সেন্টেন্সটা আগে আসবে, দ্য গেট। তারপর কি বলেছি, ভার্বটা কোনটা? ভার্ব হচ্ছে এখানে দেখো ওপেন্ড। এবার এখানে দেখো ভার্বে কি আছে? ইডি আছে। তাহলে খেয়াল করো, এটা যদি ইডি থাকে তাহলে এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে কি হবে? দ্য গেট ওয়াজ বসবে, তাই তো? ওয়াজ। এবার এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ওপেন, ওপেন্ড, ওপেন্ড, তাই তো? তাহলে দ্য গেট ওয়াজ ওপেন্ড, এই ফর্মটাই বসবে, তাই তো? এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম যেহেতু। দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, বাই বসছে, দ্য পিয়ন হচ্ছে তোমার সাবজেক্ট। তাহলে এখানে উত্তর কোনটা হবে? এখানে তাহলে এখানে উত্তর কোনটা হবে বলো সকলে? এ হচ্ছে দ্য গেট ওপেন্ড বাই দ্য পিয়ন, দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, দ্য গেট ওয়াজ ক্লোজড বাই পিয়ন, অ্যান্ড দ্য গেট ওপেন বাই দ্য পিয়ন। এটা কোনোদিন হবে না, লাস্টে সি আর ডি তো কাটা, দেখতেই পাচ্ছ নিয়ম অনুযায়ী। এখানে উত্তর হচ্ছে হবে দ্য গেট ওয়াজ ওপেন্ড বাই দ্য পিয়ন, দ্য গেট ওয়াজ, বি উত্তর হবে, তাই তো? তাহলে 3 আনসার হচ্ছে বি। তাহলে এটা খেয়াল রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তার ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে যাব, এটা আবার আমি করাবো, তবু বলে দিচ্ছি বারবার করে, যদি কারোর বুঝতে অসুবিধা থাকে সে ক্লাসে কমেন্টস করবে, ক্লাস কেমন লাগছে সেটাও জানাবে, আমি আবার ফার্দার রিপিট করে দেবো, ঠিক আছে? কিন্তু সকলে বোঝার চেষ্টা করো, না বুঝলে কিন্তু মুশকিল। তাহলে এখানে সবার আগে আমাকে কি করতে হবে? সবার আগে অবজেক্টটাকে খুঁজে বের করতে হবে। যখন আমি অবজেক্টটাকে বসিয়ে দিলাম, সাবজেক্ট আর অবজেক্টটা জানতে হবে। অবজেক্টটা বসিয়ে দিলাম, তারপর আমি ভার্ব, দেখো ওপেন্ড আছে, ওপেনটা তো এখানে ভার্ব এখানে হলেও ওপেনটা কি? ইডি আছে, তাহলে এটা কি ফর্ম হবে? পাস্ট ফর্ম। তাহলে পাস্ট হলে ওয়াজ বসে, তাই তো? প্রেজেন্ট হলে ইজ, আর এগুলো বসতো, পাস্টে ওয়াজ, ওয়্যার, অথবা ফিউচারে বসলে শ্যাল, উইল, বি, ঠিক আছে? তো এক্ষেত্রে ওপেন্ড আছে, তাহলে কি হবে? ওপেন, তোমার ভার্বের ফর্মটা ওয়াজ, তারপর ওপেন্ড হয়েছে কেন না? এটা হচ্ছে ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাই তো। ওপেন্ড বাই দ্য পিয়ন, কার দ্বারা গেটটা খুলছে? পিয়নের দ্বারা, ওই জন্য একটা বাই বসেছে এবং তারপর সাবজেক্টটা বসেছে। ওকে, চলো নেক্সট। নেক্সটটা তোমরা শিখে গেছো, এটা সেম একদম, এটাও একটা দেখো, সাম বয়েজ ওয়্যার হেল্পিং দ্য উন্ডেড ম্যান, এই সেন্টেন্সটা আছে, দ্য সাম বয়েজ ওয়্যার হেল্পিং দ্য উন্ডেড ম্যান। তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর হবে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? বলছে কিছু ছেলে কিছু মানুষের দ্বারা আহত হয়েছে, মানে সরি, ওয়্যার হেল্পিং, কিছু উন্ডেড ম্যান, একটা উন্ডেড ম্যান মানে যাকে সাহায্য করবার জন্য, সাম বয়েজ ওয়্যার হেল্পিং মানে সাহায্য করছে আর কি, কিছু ছেলে একটা আহত মানুষকে সাহায্য করিতেছে, এই হলো বিষয়টা। আচ্ছা, তো এক্ষেত্রে হচ্ছে যে তোমরা আমাকে বলো যে কি হবে। সাম বয়েজ ওয়্যার হেল্পিং, সাম বয়েজ ওয়্যার হেল্পিং বলতে যেটা বোঝাচ্ছে যে, তাহলে আমি এখানে কি করব? সবার ফার্স্টে অবজেক্টটাকে খুঁজে বের করব, তাই তো? এটাই তো আমার কাজ ছিল, সবার ফার্স্টে অবজেক্ট। অবজেক্টটা কি হবে? দ্য উন্ডেড ম্যান, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, খোঁজা হলো। তারপর কি বলেছে? ওয়্যার হেল্পিং, দেখো এখানে ওয়্যার আছে, আবার হেল্পিং আছে, আইএনজি মানে ভার্বের সাথে, হেল্প তো ভার্ব সাহায্যকারী, এবার তার সাথে আবার আইএনজি যোগ হয়েছে। যদি এই রকম থাকে তাহলে কি হবে? ওয়্যার আবার তার ভার্বের সাথে, সহকারী ভার্বের সাথে দেখো আইএনজি যোগ হয়েছে, তাই তো? তাহলে আইএনজি থাকলে কি হয়? ওয়াজ বিইং হবে। এখানে ওয়্যারের ফার্স্ট ফর্ম যেটা হচ্ছে ওয়াজ হবে আইএনজি, আর বিইং হবে বিইআইএনজি। আইএনজি ফর্ম থাকলে প্রশ্নে যদি দেখো যে আইএনজি আছে, তাহলে কিন্তু অলওয়েজ তার সঙ্গে, তাহলে বি এর সাথে আইএনজি প্যাসিভ ভয়েসে করতে হবে, বি এর সাথে আইএনজি প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে আমরা কি করব না, দ্য উন্ডেড ম্যান ওয়াজ বিইং, ওয়াজ বিইং। এবারে হেল্পের দেখো
পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? হেল্পড, HELPED বাই সাম বয়েজ। তাহলে এখানে লেখো, এখানে তাহলে কোনটা হবে দেখো, এরটা। দ্য উন্ডেড ম্যান, এটা হচ্ছে অবজেক্টটা, প্লাস হচ্ছে দেখো ওয়্যার থেকে এখানে কি হয়েছে, ওয়াজ হয়েছে। কেন ওয়াজ হয়েছে? উন্ডেড ম্যান, ম্যান তো একজনই আছে, সে আহত হয়েছে, এখানে কি অনেকজন আছে? নেই তো, তাহলে ওয়াজ হলো। ওয়াজ বিং, কারণ আমি বলেছি আইএনজি থাকলে তাহলে বি এর সাথে আইএনজি ভার্বটা যুক্ত হবে। তারপরে হেল্প, এটা হচ্ছে ভার্বটা ছিল, তাহলে হেল্পের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? হেল্পড বাই সাম বয়েজ, বাই সাম বয়েজ। ঠিক আছে, তাহলে উত্তর হবে 4 এরটা, নাম্বার 4 আনসার হচ্ছে এ। নাম্বার 4 আনসার হচ্ছে এ। বাদ বাকিগুলো হবে না। দেখো দ্য ম্যান ওয়াজ বিং হেল্পড বাই, কি করে হবে? দ্য ম্যান উন্ডেড শব্দটা নেই, সি এরটাতে দেখো দ্য উন্ডেড ম্যান আছে, ওয়াজ আবার হেল্পড হয়ে গেছে, ওয়াজের পর আইএনজি নেই। দ্য ম্যান ওয়াজ বিং, দেখেছো উন্ডেড নেই, তাই জন্য বাদ বাকি তিনটে হয়নি। এবার 5-এ আসি। 5-এরটাও ভয়েস চেঞ্জ, কিন্তু একটু আলাদা। কেন আলাদা? আগের গুলো আমরা সব কিসে করেছিলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, বর্ণনামূলক বাক্য। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য যখনই দেখবে যে হু দিয়ে কোনো বাক্য শুরু হয়েছে অ্যাক্টিভ ভয়েসে, অ্যাক্টিভ ভয়েসে যদি হু থাকে, তাহলে প্যাসিভ ভয়েস যখন শুরু করবে তখন সেটা শুরু হবে বাই হুম দিয়ে। হু মানে কে, হুম কাহার দ্বারা, তাই তো, কাহাকে, যেটাকে আমরা বলি কাকে আর কি। ঠিক আছে, হুম মিন্স কাকে। তো এই অর্থে প্যাসিভে বাই হুম দিয়ে অলওয়েজ বাক্যটা শুরু হবে। যেই দেখবে হু দিয়ে বাক্যটা শুরু হয়েছে তখনই তোমরা কি করবে? বাই হুম দিয়ে শুরু করবে। এবার আমার কথা হলো, এখানে দেখো এ তেও বাই হুম দিয়ে আছে, সি তেও আছে, ডি তেও আছে, তাহলে নিয়মটা তো জানতে হবে কোনটা হবে। তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে বাই হুম বসলো, বাই হুম বসলো। বাই হুম বসার পর কি করতে হবে আমাদেরকে? বাই হুম বসার পরে আমাদের যেটা করতে হবে, ভার্বটাকে করতে হবে, ভার্বটাকে করতে হবে। ভার্ব এখানে দেখো ডিড আছে, ডিড, দেখেছো ডিড আছে, তাই তো। ডিড মানে কি? এটা কিসে রয়েছে? তাহলে এটা হচ্ছে পাস্ট টেন্সে রয়েছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে এখানে কি হবে? বাই হুম ওয়াজ, ওয়াজ, দিসটা এখানে অবজেক্ট, এবার অবজেক্টটাকে নিয়ে এসো দিস, আর ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? ডান। ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে সি। এখানে উত্তর হবে সি। কেন হবে? বাই হুম ওয়াজ ডান হবে না, কারণ এখানে দিসটা নেই, অবজেক্টটা নেই। বাই ওয়াজ দিস ডান হবে না, এটা হতে পারে না, কারণ এই হুম আছে শুধু, বাই হুম নেই। সি এরটা উত্তর হবে, আর ডি এরটা হবে না, কারণ বাই হুম ওয়াজ ডান এটা হয় না, কারণ এখানেও ওই দেখো অবজেক্টটা নেই, দিস নেই। তাহলে এক্ষেত্রে 5-এর সি, দেখেছো এ আর তোমার কি বলে ডি, এই দুটো অপশনই প্রায় এক, প্রায় না এক। তার কারণ বুঝতেই পারছো যে এইভাবে বিভিন্ন প্রশ্নে অপশনগুলো এক আসে, সোর্সটা ঠিক থাকে না পঞ্চায়েতের প্রশ্নে। যাই হোক, বাই হুম ওয়াজ দিস ডান, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 5C। কি করে করতে হবে বলে দিলাম। হু থাকলেই বাই হুম বসাবে, ভার্বটাকে দেখবে ভার্বটা কোন ফর্মে কোন টেন্সে রয়েছে, সেই ভার্বটা বসালে, ওয়াজ বসালে, তারপর দেখো অবজেক্টটাকে নিয়ে এলে অবজেক্টটা দিস বসলো, আর ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, ডান বসলো। ওকে, চলো নেক্সট। 6, 6 হচ্ছে পুট কমা অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট প্লেসেস, বলছে তোমাকে সঠিক জায়গায় কমাটাকে দিতে হবে, এটা সহজ। আচ্ছা, প্রথমটা দেখো বলছে ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, ঠিক আছে, মানে ভীষণ বোরিং একটা। লং ডাল তো এখানে তো কোনো নেই, এটা হবে না।
ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি। ঠিক আছে, এখানে ডালের পর দেখো লং ডাল, ডালের পর বলেছে আবার অ্যান্ড এর আগে কখনো কমা বসে না, তাই জন্য বি এরটা হবে না। সি এরটা দেখি, ইট ওয়াজ এ লং ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, অ্যান্ড ইট ওয়াজ এ লং কমা ডাল অ্যান্ড ওয়ারিসাম, তাহলে এখানে ডি উত্তর হবে, ছয়েরটা ডি। দেখো প্রথমটার পরে অলওয়েজ কমা বসবে, প্রথমটার পরে অলওয়েজ কমা বসবে, তারপর ডাল অ্যান্ড ওয়ারিসাম, ডাল অ্যান্ড ওয়ারিসাম, ঠিক আছে। ডাল অ্যান্ড ওয়ারিসাম, ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, ঠিক আছে। তাহলে লং এর পরে হচ্ছে কমা, ডাল অ্যান্ড ওয়ারিসাম জার্নি, ডালের পর অ্যান্ড বসলো, তারপর ওয়ারিসাম জার্নি। ওকে, ঠিক আছে, চলো নেক্সট। নেক্সট হলো, নেক্সটটাও সেম। নেক্সট এরটা দেখো, হি রোট হিজ এক্সারসাইজ নিটলি, কুইকলি অ্যান্ড কারেক্টলি। বি এরটা দেখো, নিট এর পর কুইকলি মানে অ্যান্ড এর আগে কমা আছে, তাই জন্য বি এরটা হবে না। সি এরটা দেখো, আচ্ছা আগেরটার উত্তর বলে দিয়েছি না, ডি এরটা হবে। ওকে, তাহলে 6 হচ্ছে ডি এরটা হবে। 7 এরটা যেটা বলছিলাম, বি তো হবে না, নিটলি কুইকলি অ্যান্ড এর পর কমা হয় না, আর অ্যান্ড এর আগেও কমা হয় না। এখানে হি রোট হিজ এক্সারসাইজ কমা এক্সারসাইজ, তারপরে হচ্ছে নিটলি কুইকলি অ্যান্ড কারেক্টলি, তাহলে এখানে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এখানে এটা হলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ এক্সারসাইজের পর কমা আবার নিটলির পরে কমা এটা হবে না। হি রোট হিজ এক্সারসাইজ নিটলি কুইকলি অ্যান্ড কারেক্টলি। ওকে, তাহলে 7 আনসার হচ্ছে এ। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের এখানে 4টে ওয়ার্ড দেওয়া হয়েছে, 4টে ওয়ার্ডের মধ্যে একটা বানান ভুল আছে, তোমাকে সেই মিসস্পেলড ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। ওকে, একটা বানান ভুল আছে। আচ্ছা, অর্ডিনাল, কার্ডিনাল, হেরিটেজ, আর দেখো মধ্যিখানে সি এরটা হচ্ছে অ্যানকাস্ট্রি। অ্যানকাস্ট্রি বলে কিছু হয় না, ওটা অ্যানসেস্ট্রি হয়, ঠিক আছে, মানে আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, উত্তরাধিকার সূত্র, এই সমস্ত অ্যানসেস্ট্রি, তাই জন্য এখানে মিসস্পেলড ওয়ার্ডটা হচ্ছে অ্যানসেস্ট্রি। এটার আসল স্পেলিং কি হবে? ANCESTRY, অ্যানসেস্ট্রি। ঠিক আছে, আমার হাতের লেখা বোঝা যাচ্ছে তো? দেখো, ANCESTRY, এটার অরিজিনাল স্পেলিং, আসল যেটা সঠিক স্পেলিং এইটা হবে। ঠিক আছে, সঠিক বানানটা এইটা হবে। 9টা হলো দেখো, পারভিউ, প্রভিশনস, কনফিডেন্স, প্যাকেজ। তোমরা বলো তো কোনটা হবে, মিসস্পেলড ওয়ার্ড কোনটা হবে? মিসস্পেলড হবে প্যাকেজ। প্যাকেজ স্পেলিং হয় PACKAGE, প্যাকেজ। এইটা হবে সঠিক বানান। এটা হচ্ছে প্যাকেজ, এটা হচ্ছে সঠিক বানান। দশেরটা হচ্ছে প্রেফার, ডিফার, ডিফার, আর একটা হচ্ছে রেফার। এখানে ডিফার, ডেফার, ঠিক আছে, এখানে রং স্পেলিংটা হবে এই যে এইটা, সি, সি 10 হচ্ছে সি, DIFFER, ডিফার, মানে কারোর সঙ্গে কারোর পার্থক্য বোঝাচ্ছে, পার্থক্য বোঝাচ্ছে, তখন ডিফার করছো, দুটো জিনিসের মধ্যে পার্থক্য বোঝাচ্ছ। ঠিক আছে, তার কারণ হচ্ছে প্রেফার করছো, তুমি পছন্দ করছো,
আর একটা হচ্ছে ডিফার। এই যে ডিফার মিন্স রয়েছে, ডিফার এগুলো আমি আলাদা আলাদা করে, এটা মুলতুবি করা। এই ডিফার মানে পোস্টপোন করা, DEFER, স্থগিত রাখা, ঠিক আছে, পোস্টপোন করা। এই বিয়েরটা যেটা দেখছো এর মিনিং হচ্ছে পোস্টপোন, এটা একদম ঠিক আছে। ওকে, এটা মিনিং। হ্যাঁ, আর রেফার, তুমি কারোর সূত্রে রেফার করছো কাউকে, কোনো জায়গায় রেফারেন্স দিচ্ছ এক্সট্রা, সেটাকে বলা হচ্ছে রেফার। রেফার করা, উল্লেখ করা, নির্দেশ করা, এগুলো ডিরেক্ট এগুলো হয় যাকে। দেখো পরেরটা, নাম্বার 11, একটা প্রেজাল ভার্ব। প্রেজাল ভার্বকে আরেকটা কথায় আমরা চিনি, যেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে গ্রুপ ভার্ব, মানে দুটো ভার্ব একসঙ্গে। গ্রুপ ভার্ব, একটা ভার্বের গ্রুপ থাকবে, মানে একটা ভার্ব থাকবে তার সঙ্গে একটা প্রিপোজিশন থাকে অনেক সময়, ঠিক আছে, সেটা হচ্ছে একটা ভার্বের একটা গ্রুপ, গ্রুপ ভার্ব যেটাকে আমরা বলি প্রেজাল ভার্ব। এই যে প্রেজাল ভার্বটা রয়েছে, বলছে দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। দে ডিসাইডেড টু ড্যাশ হিজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। এই ইয়েলো পেজেস কথাটার অর্থ কি? বলছে হলুদ পাতায় তারা ঠিক করলো যে তোমার কি বলে, তার নাম্বারটা হলুদ পাতায় করে দেবে, ঠিক আছে। ইয়েলো পেজেস ব্যাপারটা হচ্ছে যে আমরা কি করি, যখন ইয়েলো পেজেস মিন্স হচ্ছে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কোনো কিছু যখন আমরা এক কথায় যদি এটাকে আমরা ইডিয়মস হিসেবে ধরি ইয়েলো পেজ, তাহলে আমরা বলবো, বা ধরো আমরা বললাম যে এটাকে আমাদের হলুদ ঠিক করলো যে তোমার কি বলে, আহ, এক কথায় মানে টেলিফোন বুকের মধ্যে যে রেখে দেওয়া বিষয়টা, ঠিক আছে, মানে কোথাও একটা অ্যালফাবেটিক্যালি সাজিয়ে রাখার যে বিষয়টা, সেটাকে আমরা বলে থাকি ইয়েলো পেজেস মিন্স হচ্ছে যেখানে আমাদের সাজিয়ে রাখা যায়, যে টেলিফোন তোমার কি বলে যেটা বুকের মধ্যে আমরা রাখি, ঠিক আছে। তাহলে ধরো এই ব্যাপারটা কি কেন মানে কি করতে হবে, প্রথমে বলছে লুক ইনটু। লুক ইনটু কথার অর্থ কি? এটা মিন্স হচ্ছে এনকোয়ারি করা। এই লুক ইনটু এ মিন্স হচ্ছে এনকোয়ারি করা, মানে তদন্ত করা, এনকোয়ারি, তদন্ত করা, মানে আলাদা করে শর্ট মানে লিস্টেড করছে, আলাদা করে সরিয়ে রাখছে, কারণ তদন্ত করার জন্য। আচ্ছা, লুক অ্যাট। লুক অ্যাট মানে হচ্ছে কারোর দিকে তাকানো। কারোর দিকে তাকানো। তাহলে লুক আপ কি? লুক আপ হচ্ছে, মিনিং গুলো না জানলে কিন্তু করতে পারবে না, খুঁজে বের করা। লুক আপ, খুঁজে বের করা, ঠিক আছে। আর একটা হচ্ছে লুক অন টু। লুক অন টুটা কখন ব্যবহার করা হয়? খুব দূর থেকে দেখা, বা ধরো কোনো দূর থেকে দেখা বোঝাচ্ছে, বা ধরো কোথাও কোনো ইচ্ছা প্রকাশ করছে সেই বিষয়টা, বা ধরো ইচ্ছে জাগছে, বা ধরো কোনো কারো কাউকে তুমি অ্যাডমিরেশন করছো, মানে কারোর প্রতি তুমি কোনো অ্যাডমায়ার হয়েছো বা কাউকে প্রশংসা করছো, সেই সব হলে তখন লুক অন টু ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এখানে তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি এটা কারোর দিকে তাকানো বোঝাচ্ছে না, তাহলে এটা হচ্ছে বি কাটা। আর কাউকে অ্যাডমিরেশনও করছে না, দূর থেকে দেখছেও না, ওটাও কাটা। এখানে বাকি থাকলো দুটো, একটা হচ্ছে লুক ইনটু আর একটা লুক আপ, খুঁজে বের করা। তো দে ডিসাইডেড টু, মূলত ইয়েলো পেজেস সাজিয়ে রাখা, মানে এক কথায় আমরা এখানে সব থেকে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যে লুক আপ, যে খুঁজে বের করা, ফাইন্ড আউট করা। ফাইন্ড আউট করাটাও এখানে হবে না, এখানে হবে লুক ইনটু। তার কারণ তদন্তের স্বার্থে কারোর নম্বর যদি খুঁজে বের করা হয়, কোনো কিছু নিয়ে যদি এনকোয়ারি করতে হয় কারোর নম্বর সংক্রান্ত বিষয়, তাহলে সেটা হবে লুক ইনটু। তাহলে এখানে আনসার হবে 11A। এরকম প্রচুর ফ্রেজাল ভার্ব রয়েছে, সবগুলো করতে হবে। বিয়ার দিয়ে রয়েছে, ব্রিং দিয়ে রয়েছে, কল দিয়ে রয়েছে, এন্ড এক্সেট্রা এক্সেট্রা, পুট দিয়ে রয়েছে, মেক দিয়ে রয়েছে। তো এগুলো সমস্ত এত প্রেজাল ভার্ব কিন্তু আমাদেরকে একটু একটু করে করতে হবে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আছে। ইংলিশ প্রচুর বড়। আর একটা হচ্ছে লুক আপ, এটা হবে না, ঠিক আছে। তাহলে 11 আনসার হলো এ।
মিনিং গুলো সবসময় মাথায় রাখতে হবে, তা নইলে এগুলো করা যাবে না। যে বেঙ্গলি মিনিং গুলো বলে দিচ্ছি তোমাদেরকে, পড়তে গেলে লুক ইনটু মিনিংটা আগে জানতে হবে, তারপর দেখতে হবে যে সেন্টেন্সটা যেটা দিয়েছে সেটার সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে, তো সেটা আমাদেরকে পুট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তোমরা দেখলে, আমি আগেই বলে দিয়েছি, যারা এখনো পর্যন্ত বাংলা পিডিএফটা নিতে চাও তারা কিন্তু কালেক্ট করে নিতে পারো। আচ্ছা, আমাদের একটা হোমওয়ার্ক আজকে আমি দেব, এটা দিচ্ছি আমি, কিন্তু আমি করাবো নেক্সট দিনকে। সেটা হচ্ছে যে ইডিয়মস, এই ইডিয়মসটা নিয়ে আলোচনা করবো, এটা তোমরা করে রাখবে যদি পারো। তো ইডিয়মসটা আছে তোমাদের, এর বাকি যে অংশগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, যেটা এই প্রশ্নটা নিয়ে আগের দিনকে ভীষণ কনফিউজিং একটা জায়গা ছিল। প্রথমত এখানে দেন অপশনটা হবেই না, বিয়েরটা কেন হবে না? বিষয়টা হচ্ছে এই যে সিনিয়র শব্দটা রয়েছে, সিনিয়র, জুনিয়র, এই যে শব্দগুলো, এই যে আইও আর দেখছো, তোমরা বলছো যে এই যে দেন, এখানে দেখো অফ, ইন, ফ্রম, এগুলো, এই অফ, ইন, এগুলো তো একটা প্রিপজিশন, ঠিক আছে। তো এই দুটো তো হবেই না, এই দেনটা তো এখানে হবে না, কারণ এখানে হবে টু। অ্যাকচুয়ালি টু এখানে অ্যাপ্রোপ্রিয়েট, এখানে অপশনে দেনটা এসছে, ভুল এসছে, এখানে টু হওয়া উচিত ছিল, বা এই বাদ বাকি তিনটের মধ্যে কোথাও একটা দেন থাকলেও দেনটা দেয়, দেনটা থাকবে পরীক্ষায়, কারণ ওটাই তোমাদেরকে কনফিউজড করবে। দেন থাকবে কিন্তু এটার সঙ্গে টু থাকা উচিত, ঠিক আছে। টু থাকবে, তার কারণ হলো দেন কোনোদিন বসবে না, কম্পারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের একটা কম্পারেটিভ ডিগ্রি। করাবো আমি অ্যাডজেক্টিভ যখন করাবো তখন সেগুলো বলবো। তো কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আই ও আর, এই যে বিষয়টা, এই আই ও আর থাকলে সেখানে দেন কোনোদিন বসে না, সেখানে টু বসে, তাই জন্য সিনিয়র টু, জুনিয়র টু, এই শব্দগুলো ব্যবহার করা হবে। তাহলে এক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করা হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কোথায় সিনিয়র হচ্ছে, কোথায় জুনিয়র, মানে আই ও আর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। যেমন ধরো ধরো আরেকটা বলছি, ধরো হ্যাঁ সিনিয়র বললাম, যেমন দেখো জুনিয়র বললাম, ইনফেরিয়র, ইনফেরিয়রের ক্ষেত্রে, তারপর ধর প্রায়রের ক্ষেত্রে, এই শব্দগুলো, এই যে প্রায়র, সব টু বসবে, প্রায়র, তারপর হচ্ছে ইনফেরিয়র। যদি ভুলেও কেউ এখানে দেন করে দিয়ে চলে আসো, ভুল হয়ে যাবে উত্তর, এগুলো সব পরে টু বসবে, ঠিক আছে। তাই এটা খেয়াল রাখবে। যদি অ্যাডজেক্টিভ হয়, সেটার যদি আইওআর লাস্টে থাকে, এই আইওআর, এটাতে কি হচ্ছে, এই আইওআর এর পরে সব সময় থাকলে সেক্ষেত্রে দেন কখনো বসবে না, সেখানে টু বসবে, ঠিক আছে। এটা খেয়াল রেখো। আর বাদ বাকি নিয়মগুলো আবার যখন অ্যাডজেক্টিভ করাবো বলবো, ইয়ার দিয়ে হলে কি হয়, ইত্যাদি ইত্যাদি। চলো, আজকে তাহলে এই পর্যন্ত থাক। ক্লাস কেমন লাগছে অতি অবশ্যই বলবে, আর আরেকটা কি কোয়েশ্চেনে কি অসুবিধা হয়েছে সেটাও আমাকে জানাবে, ওকে। চলো তাহলে, বাই, আর সকলে ভালো থাকো, গুড নাইট। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য, যারা আজকে নতুন ক্লাস দেখছো তাদের জন্য বলছি, ঠিক আছে। চলো।